আজকে আমরা পড়ব হিন্দু ম্যারেজ অ্যাক্টের জুরিসডিকশন অ্যান্ড প্রসিডিওর চ্যাপ্টার 5 সেকশন 22 থেকে 24। সেকশন 22তে বলছে প্রসিডিংস টু বি ইন ক্যামেরা অ্যান্ড মে নট বি প্রিন্টেড অর পাবলিশড। 1. Every proceedings under this act shall be conducted in camera and shall not be lawful for any persons to print or publish any matter in relation to any such proceedings except a judgment of the High Court or the Supreme Court printed or published with the previous permission of the court. And 2 বলছে if any person prints or publishes any matter in contraventions of the provisions contained in subsection 1 he shall be punishable with fine which may extend to 1000 rupees। কি বলছে ইন ক্যামেরা প্রসিডিংস মানে হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে যে কোনো মামলা যেমন ডিভোর্স, জুডিশিয়াল সেপারেশনস, অ্যানুয়ালমেন্ট, রেস্টিটিউশনস ইত্যাদি কোর্টে ইন ক্যামেরা ট্রায়াল হবে। ইন ক্যামেরা ট্রায়াল মানে এটা না যে ক্যামেরা বসিয়ে দিয়ে ক্যামেরার সামনে ট্রায়াল চলবে, না। ইন ক্যামেরা ট্রায়াল মানে হচ্ছে যে একদম ওটাকে প্রাইভেট রাখা, শুধুমাত্র জাজ থাকবে, উকিল থাকবে, আর যে দুই পার্টির মধ্যে কেস চলছে সেই দুই পার্টির কিছু নিয়ারেস্ট লোকজন থাকবে, বাস। অর্থাৎ মামলাটি পাবলিক কোর্টরুমে খোলাভাবে চলবে না, শুধুমাত্র বিচারক পক্ষগণ, আইনজীবী ও অনুমোদিত ব্যক্তিরাই উপস্থিত থাকতে পারেন। 2 বলছে পাবলিকেশন নিষিদ্ধ মানে কোনো রকম পাবলিক করা যাবে না, প্রিন্ট করা যাবে না। এই মামলার কোনো তথ্য যেমন এভিডেন্স, অ্যালিগেশনস, প্রসিডিংসের ডিটেলস কেউ ছাপাতে বা প্রকাশ করতে পারবে না। তবে যদি হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট জাজমেন্ট প্রকাশ পাবে, যখন হয়ে যাবে ফাইনাল কেস, ডিক্রি যখন পেয়ে যাবে, অর্ডার পেয়ে যাবে, সেটাও কোর্টের পূর্ব অনুমতি নিতে হবে, মানে আগে পাবলিশ করার আগে কোর্টের পারমিশন নিতে হবে। এবার বলছে পানিশমেন্ট। কেউ যদি এই আইন ভঙ্গ করে প্রসিডিংস সংক্রান্ত তথ্য পাবলিশ বা প্রিন্ট করে দেয়, কারণ ওটা তো একটা প্রাইভেট জিনিস, ঠিক আছে, কারোর ফ্যামিলির ডিভোর্স একটা গোপনীয় তথ্য, তো ওটা কেউ যদি প্রিন্ট করে দেয় বা আগেই যদি পারমিশন ছাড়া পাবলিশ করে দেয় তাহলে সর্বোচ্চ পর্যন্ত ওটা 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবার সহজ ভাষায় বলি আবার, হিন্দু ম্যারেজ অ্যাক্টের মামলা খুবই ব্যক্তিগত মানে প্রাইভেট অ্যান্ড সেন্সিটিভ, তাই আদালত নিশ্চিত করে যে এগুলো গোপন শোনা হবে ইন ক্যামেরা, এর পাবলিকলি প্রকাশ করা নিষিদ্ধ, শুধু জাজমেন্ট প্রপার পারমিশন নিয়ে প্রকাশ করতে হবে। উদাহরণ, ধরুন একটা ডিভোর্স কেসে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ লাগালেন, মানে ধরো অ্যাডাল্ট্রির কেস চলছে, এবার ওখানে নানান রকম তো বউয়ের বিরুদ্ধে দিচ্ছে বা হাজব্যান্ডের বিরুদ্ধে হয়তো ফটো দিচ্ছে, একদম অ্যাডাল্ট ফটো শো হচ্ছে, তো এই অভিযোগগুলো পত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় ছাপা যাবে না, ঠিক আছে, কারণ ওইগুলো হচ্ছে সব প্রাইভেট জিনিস, সেন্সিটিভ জিনিস। যদি সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট ফাইনাল জাজমেন্ট দেয় এবং আদালত অনুমতি দেয় তবেই সেটি প্রকাশ করা যাবে। Section 23 Decree in Proceedings. In any proceedings under this act, whether defendant or not, if the court is satisfied that মূল বক্তব্য কি বলছে, যখন আদালত হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে কোনো মামলা শুনছে, ডিভোর্স, জুডিশিয়াল সেপারেশনস, অ্যানুয়ালমেন্ট ইত্যাদি, তখন আদালতের রিলিফ ডিক্রি শুধু তখনই দেবে যদি নিচের শর্তগুলো পূর্ণ হয়। কি কি? এতে বলছে এনি অফ দ্য গ্রাউন্ডস ফর গ্রান্টিং রিলিফ এক্সিস্টেন্স অ্যান্ড দ্য পিটিশনার except in case where the relief is sought by him on the ground specified in subclause A, subclause B or subclause C, clause 2 of section 5 is not any way taking advantage of his or her own wrong or disability for the purpose of such relief। কি বলছে, গ্রাউন্ড অফ রিলিফ এক্সিস্টেড, আদালতকে সন্তুষ্ট হতে হবে যে সত্যি সেই গ্রাউন্ড বিদ্যমান, যেমন অ্যাডাল্ট্রি, ক্রুয়েলটি, ডিজার্শন, মিউচুয়াল কনসেন্ট ইত্যাদি, তবে পিটিশনার তার নিজের ভুলের, রং বা ডিসেবিলিটির সুযোগ নিয়ে রিলিফ চাইতে পারবে না। বিয়ে কি বলছে, where the ground of the petition is the ground specified in clause 1 subclause of subsection 1 of section 13, the petitioner has not in any manner been accessory to or connived at or condoned at the act or acts complained of, or where the ground of the petition is cruelty, the petitioner has not in any manner condoned the cruelty। কি বলছে, নো কনভিয়েন্স, নো কন্টেনশনস। যদি গ্রাউন্ড অ্যাডাল্ট্রি হয় তবে পিটিশনার যেন অ্যাক্সেসরি, কনভিয়েন্স মিলে করা মানে মাফ করা এগুলো যেন না করে। যদি গ্রাউন্ড ক্রুয়েলটি হয় তাহলে পিটিশনার ক্রুয়েলটির কন্ডেন
ইমপ্লিমেন্ট করেনি। সাবসেকশন বিবিতে কি বলছে, ওয়েন আ ডিভোর্স ইজ এ শর্ট অন দ্য গ্রাউন্ড অফ এ মিউচুয়াল কনসেন্ট সাচ কনসেন্ট হ্যাজ নট বিন অবটেইনড বাই ফোর্স, ফ্রড অর আনডিউ ইনফ্লুয়েন্স। মিউচুয়াল কনসেন্ট ডিভোর্স, যদি ডিভোর্স মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে হয় তবে কনসেন্ট যেন জবরদস্তি, প্রতারণা বা আনডিউ ইনফ্লুয়েন্সের দ্বারা না হয়। সিতে বলছে দ্য পিটিশনার নট বিং পিটিশনস প্রেজেন্টেড আন্ডার দিস সেকশন 11 ইজ নট প্রেজেন্টেড অর প্রসিকিউটেড ইন কলিউশনস উইথ দ্য রেসপন্ডেন্ট, নো কলিউশনস। কি বলছে, পিটিশন যেন স্বামী স্ত্রী দুজনেই মিলে কলিউশন করে আদালতকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্য করা না হয়। ডিতে বলছে দেয়ার হ্যাজ নট বিন এনি আননেসেসারি অর ইমপ্রপার ডিলে ইন ইনস্টিটিউটিং দ্য প্রসিডিংস, নো ডিলে, মামলা দাখিলে যেন অপ্রয়োজনীয় দেরি না থাকে। ইতে বলছে দেয়ার ইজ নো আদার লিগাল ground why relief should not be granted then and in such a case but not otherwise the court shall decree such relief accordingly, no other legal bar। আর কোনো আইনি বাধা না থাকলে তবেই আদালত রিলিফ দেবে। সহজ ভাষায় বলি এবার, আদালত তখনই ডিগ্রি দেবে যেমন হচ্ছে কিসের ডিগ্রি, ডিভোর্সে অ্যালুমিনেট জুডিশিয়াল সেপারেশনস, যখন আসলেই মামলার কারণ সত্য হবে, ঠিক আছে, মিথ্যে মামলায় কোর্টে ডিগ্রি দেবে না। সেকেন্ড বলছে স্বামী স্ত্রী গোপনে মিলে আদালতকে ধোকা না দেয়। তিনে বলছে মিউচুয়াল কনসেন্টে ডিভোর্সের সম্মতি পুরোপুরি থাকতে হবে, মানে এরকম না যে জোর করে বউ বরকে জোর করছে বা বর বউকে বা বউ বরকে জোর করছে, এরকম না। চারে বলছে পিটিশন সময় মতন করা হয় যেন, আর পাঁচে বলছে আর কোনো আইনি বাধা যেন না থাকে। এবারে উদাহরণ বলি, যদি স্ত্রী ক্রুয়েলটির ভিত্তিতে ডিভোর্স চায় তবে আদালত আগে দেখবে যে স্ত্রীর ক্রুয়েলটির পরে মাফ করে একসাথে বসবাস করেননি, ঠিক আছে, মানে ক্রুয়েলটি করেছে, বউকে মারধর করেছে, আর মারধর করার পরে বউ বরকে মাফ করে সংসার করিনি, বরং আলাদা থেকেছে, তবে হবে। দুয়ে বলছে যদি মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স হয় আদালত নিশ্চিত করবে যে কনসেন্ট যেন একদম নিজের ইচ্ছাই হচ্ছে, ঠিক আছে, সৎপূর্বক হচ্ছে, মানে না জোর করে না প্রতারণা করে। আর তিনে বলছে যদি স্বামী নিজের দোষের কারণে ডিজার্শন করে থাকে সে আবার ডিজার্শনের কারণ দেখিয়ে ডিভোর্স চাইতে পারে না, ঠিক আছে। এবার বলছে দুয়ে কি, বিফোর প্রসিডিংস টু গ্রান্ট এনি রিলিফ আন্ডার দিস অ্যাক্ট ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য কোর্ট ইন দ্য first instance in every case where it is possible so to do constantly with the nature and of this case to make every endeavor to bring about reconciliations between the parties। কি বলছে সেকশন 23(2) তে বলছে ডিউটি অফ দ্য কোর্ট বিফোর গ্রান্টিং রিলিফ। মূল বক্তব্যে কি বলছে, কোনো রিলিফ যেমন ডিভোর্স, অ্যানালমেন্ট, জুডিশিয়াল সেপারেশন দেওয়ার আগে আদালতের প্রথম দায়িত্ব হলো যদি সম্ভব হয় এবং মামলার প্রকৃতি পরিস্থিতির সাথে মানানসই হয় তবে আদালত স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা মানে রিকনসিলিয়েশন করানোর চেষ্টা করে, ঠিক আছে, মানে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, এবার কোর্টে দেখছে যে না এটা হয়তো সামান্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, তো কোর্ট চাইবে যে না আবার এরা মিলে যাক। তাহলে প্রোভাইডেড দ্যাট নাথিং কন্টেন্ট ইন দিস সাবসেকশনস শ্যাল অ্যাপ্লাই টু এনি প্রসিডিংস ওয়্যার ইন রিলিফ ইজ শর্ট অন এনি অফ দ্য গ্রাউন্ড স্পেসিফাইড ইন ক্লজ 2, ক্লজ 3, ক্লজ 4, ক্লজ 5 and ক্লজ 6 or ক্লজ 7 of subsection 1 of section 13। কিন্তু প্রোভাইজো অনুযায়ী কিছু নির্দিষ্ট গ্রাউন্ডস থাকলে সেকশন 13(1) এর যদি ক্লজ 2, ক্লজ 7 তখন আদালত রিকনসিলিয়েশন করাতে বাধ্য নয়। এবার সেকশন 13 এর কোন কোন গ্রাউন্ডসে রিকনসিলিয়েশনের চেষ্টা প্রযোজ্য নয়, মানে রিকনসিলিয়েশন কোর্ট নিজেও চাবে না যে এই কেসেই আবার করে পুনর্মিলন হোক বলে, ঠিক আছে, তাহলে প্রোভাইজো অনুযায়ী বাদ দেওয়া হয়েছে। ক্লজ 2 তে বলছে অ্যাডাল্ট্রি, যদি স্বামী বা স্ত্রীর অন্যের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক থাকে, ঠিক আছে, তাহলে কোর্ট এখানে জোর করে না যে তোমরা আবার মিলে থাকো। ক্লজ 3 তে বলছে ক্রুয়েলটি, যদি শারীরিক ও মানসিক নির্যাতন, মানে স্বামী দেখা যাচ্ছে রোজ মদ খেয়ে আসছে আর বউকে হেভি পিটিয়ে দিচ্ছে, তাহলে সেখানেও কিন্তু কোর্ট বাধ্য করে না মিলে থাকতে। 3 বলছে যে ক্লজ 4 মানে ডেজার্শন, 2 বছর বা তার বেশি সময় সঙ্গী ছেড়ে থাকা, মানে 2 বছর হয়ে গেছে বর ছেড়ে অন্য কোথাও চলে গেছে, তাহলে সেখানেও কোর্ট জোর করে না, কোনো ফোন না, কোনো কন্ট্যাক্ট না, টোটালি বউকে ত্যাগ করে রেখেছে। তারপরে বলছে ক্লজ 5 মানে কনভার্সন, মানে হিন্দু থেকে অন্য ধর্মে ধর্মান্তর হয়ে গেছে। তারপরে বলছে ক্লজ 6
আনসাউন্ডনেস অফ মাইন্ড আর মেন্টাল ডিসঅর্ডার, মানে পাগল বা ইনসেন যেগুলো বলেছিলাম সেই কেসেও কিন্তু মানে বিয়ের পরে যখন দেখা যাচ্ছে যে বউ বা হাজব্যান্ড পাগল মানে জানতে পারা গেছে, তখনও কিন্তু কোর্ট বাধ্য করে না। ক্লজ 7 ভায়োলেন্ট অ্যান্ড ইনক্রিউবল ফ্রম অর লেপ্রোসি, এই গ্রাউন্ডে 2019-এর অ্যামেন্ডমেন্টের দ্বারা রিপিল হয়ে গেছে, তবে আগের টেক্সটেও এটা রয়েছে, ঠিক আছে, এটা এখন নেই কিন্তু আগে ছিল। তো এই গ্রাউন্ডেও ডিভোর্সের মানে রিকনসিলিয়েশনের জন্য কোর্ট বলতো না। এবার সহজ ভাষায় বলি, আদালতের প্রথম কাজ হলো যেখানে সম্ভব পক্ষদ্বয়ের মধ্যে মিটমাট করানো, মানে যখনই সম্ভব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিটমাট করিয়ে দিতে। তবে যদি মামলার গুরুতর কারণে যেমন অ্যাডাল্ট্রি, ক্রুয়েলটি, ডিজার্শন, কনভার্সন, মেন্টাল ডিসঅর্ডার, লেপ্রোসি হয়ে থাকে, তখন আদালত রিকনসিলিয়েশনের জন্য চেষ্টা করতে বাধ্য নয়। উদাহরণ, যদি কোনো দাম্পত্যের মধ্যে শুধু ছোটখাটো ঝগড়া বা ভুল বোঝাবুঝির কারণে জুডিশিয়াল সেপারেশনের মামলা হয়, আদালত রিকনসিলিয়েশন করার চেষ্টা করবে। কিন্তু যদি স্ত্রী অভিযোগ করে যে স্বামী অ্যাডাল্ট্রি করছে, আদালত রিকনসিলিয়েশন করতে বাধ্য নয়। তিনি কি বলছে, ফর দ্য পারপাস অফ এইডিং দ্য কোর্ট ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সাচ রিকনসিলিয়েশনস, দ্য কোর্ট মে, ইফ দ্য পার্টিস সো ডিজায়ার or it the court thinks it just and proper so to adjourn the proceedings for a reasonable period not exceeding 15 days after refer the matter to any persons named by the parties in this behalf or to any persons nominated by the court. If the parties fail to name any persons with directions to report to the court as to whether reconciliations can be and has been effected, and the court shall in disposing of the proceedings have due regard to the report. তাহলে সেকশন 23(3) তে কি বলছে, অ্যাডজর্নমেন্ট ফর রিকনসিলিয়েশন। অ্যাডজর্নমেন্ট মানে কি, কোনো কেসকে একদম স্টে করিয়ে দেওয়া, মানে থামিয়ে দেওয়া। ধরো কোনো একটা কেস চলছে, ডেটের পর ডেট চলছে, এবার কোর্টের মনে হলো যে এখানে হয়তো রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন হতে পারে, তো স্বামী স্ত্রীকে দুজনকে একটু টাইম দেওয়া হোক, একটু মানে বুঝিয়ে কথা বলার জন্য। তো সেখানে কোর্ট সেই কেসটাকে অ্যাডজর্নমেন্টে করে দেয়, মানে থামিয়ে দেয়, ওখানেই স্টে থাকে। স্বামী স্ত্রী যদি মনে করে তাহলে কথা বলে যদি মিলে আসে, তাহলে কেস উইথড্র হয়ে যায়, ঠিক আছে, মানে ওরা আবার একসাথে থাকবে। আর যদি তারা মনে করে যে না আমরা ডিভোর্সই নেব, তারপরে আবার ফার্দার ডেটও দেওয়া হয়, তো এটাকে বলে অ্যাডজর্নমেন্ট। মূল বক্তব্য কি বলছে, আদালতে যদি মনে করে পক্ষদ্বয় যদি নিজেরা চান, তাহলে আদালতের মামলা কিছুদিনের জন্য স্থগিত মানে অ্যাডজর্ন করতে পারে রিকনসিলিয়েশনের মিল বা সমঝোতা করানোর উদ্দেশ্যে। এই স্টের সময়সীমা হচ্ছে 15 দিনের বেশি নয়। আদালতে তখন পক্ষদ্বয়ের সম্মতিতে কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে, যেমন পরিবার, সমাজপতি, ম্যারেজ কাউন্সিলর ইত্যাদি, অথবা যদি তারা নাম প্রস্তাব না করে, তবে আদালতে নিজের মতন করে কোনো উপযুক্ত ব্যক্তির কাছে বিষয়টি পাঠাতে পারে। সেই ব্যক্তি পরে আদালতকে রিপোর্ট জমা দেবেন রিকনসিলিয়েশন সম্ভব কি না এবং হয়েছে কি না। আদালতে যখন মামলাটি নিষ্পত্তি করবে, তখন সেই রিপোর্টের উপর যথাযথ গুরুত্ব দেবে। সহজ ভাষায় বলি, আদালতে চাই দাম্পত্য একসাথে থাকতে পারুক, তাই কোর্ট 15 দিনের জন্য মামলা থামিয়ে দিতে পারে, কনসিলের বা নির্দিষ্ট মেডিয়েটরের কাছে পাঠাতে পারে। মেডিয়েটর রিপোর্ট দেবেন রিকনসিলিয়েশন হলো কিনা। আদালত মামলার ফাইনাল ডিসিশন নিতে গিয়ে সেই রিপোর্ট বিবেচনা করবে। উদাহরণ, ধরা যাক স্ত্রী ক্রুয়েলটির অভিযোগ করে মামলা করলো। আদালতে দেখে যে এটা একটা ছোটখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং, মীমাংসার সুযোগ আছে। আদালত 10 দিনের জন্য মামলা স্থগিতগত করে মেডিয়েটরের কাছে পাঠালো। মেডিয়েটর রিপোর্ট দিলেন যে দুইজনও আবার একসাথে থাকতে রাজি। তখন আদালতে রিকনসিলিয়েশন সফল হলে মামলা নিষ্পত্তি হয়ে যাবে, ডিভোর্সের আর দরকার নেই, ঠিক আছে। 4 বলছে, ইন এভরি কেস ওয়্যার আ ম্যারেজ ইজ ডিসলভড বাই আ ডিক্রি অফ ডিভোর্স, দ্য কোর্ট পাসিং দ্য ডিক্রি শ্যাল গিভ আ কপি thereof free of cost to each the parties. সেকশন 23(4) মূল বক্তব্য বলছে যে যখন কোনো বিবাহ আদালতের ডিক্রি দ্বারা ভেঙে যায়, ডিভোর্স ডিক্রি, তখন যে আদালত সেই ডিক্রি জারি করে, আদালতকে প্রত্যেক পক্ষকে, স্বামী বা স্ত্রী উভয়কেই একটি কপি বিনামূল্যে ফ্রি অফ কস্টে দিতে হবে। ঠিক সহজ ভাষায় বলি, যদি আদালত ডিভোর্স মঞ্জুর করে, তবে স্বামী ও স্ত্রী দুজনেই আদালত থেকে বিনা খরচে ডিভোর্সের ডিক্রি একটি কপি পাবেন, মানে ফাইনাল জাজমেন্টের একটা কপি পাবেন, যাতে পরবর্তীতে তাদের কাছে আইনি প্রমাণ থাকে, লিগাল প্রুফ ফর ডিভোর্স, যাতে অন্য মানে ওরা যখন আবার বিয়ে টিয়ে করবে, তখন যেন সেই মানে ডিভোর্সের কাগজপত্র যাতে কাজে লাগে যে হ্যাঁ ও ফাইনালি ডিভোর্স করে নিয়েছে বলে। উদাহরণ, ধরুন আদালতে সীমা ও রাজেশের কেসে ডিভোর্সের গ্রান্টেড করলো। আদালতে একটি সার্টিফাইড ডিক্রি তৈরি করবে। সীমা ও রাজেশ দুজনেই ফ্রি সার্টিফাইড কপি পাবেন। পরে
চাকরি, পুনর্বিবাহ বা অন্য কোনো আইনি প্রক্রিয়ায় এই কপি এক আধিকারিক প্রমাণ হবে। সেকশন 23A, রিলিফ ফর রেসপন্ডেন্ট ইন ডিভোর্স অ্যান্ড আদার প্রসিডিংস ইন এনি প্রসিডিংস ফর ডিভোর্স or judicial separations or restitutions of conjugal rights. The respondent may not only oppose the relief sought on the ground of petitioner adultery, cruelty or desertion, but also make a counter claim for any relief under this act on that ground, and if the petitioner's adultery, cruelty or desertion is proved, the court may give to the respondent in relief under this act to which he or she would have been entitled if he or she had presented a petition seeking such relief on that ground. সেকশন 23 এর কি বলছে, এই ধারা অনুযায়ী যদি কোনো মামলা হয় ডিভোর্স মানে তালাক, জুডিশিয়াল সেপারেশন মানে আলাদা থাকা, বা রেস্টিটিউশনস অফ কনজুগাল রাইটস দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ঠিক আছে, তবে রেসপন্ডেন্ট যার বিরুদ্ধে মামলা হয়েছে কেবল বিরোধিতা মানে বিরোধিতা করবে না, বরং চাইলে কাউন্টার ক্লেম প্রতি দাবিও করতে পারে। অর্থাৎ যদি পিটিশনার যে মামলা করেছে নিজেই অ্যাডাল্ট্রি করে, ক্রুয়েলটি করে বা ডিজার্শন মানে তাকে পরিত্যাগ করে থাকে, ঠিক আছে, এবং রেসপন্ডেন্ট যে আছে সেটা প্রমাণ করতে পারে, তবে আদালত রেসপন্ডেন্টকেও সেই একই অ্যাক্ট অনুযায়ী রিলিফ বা আইনি প্রতিকার দিতে পারবে। সহজ ভাষায় বলি, আগে শুধু যে পক্ষ মামলা করতো মানে যে ধরো ওয়াইফ মামলা করছে, ঠিক আছে, ওয়াইফ মামলা করছে মানে ওয়াইফ হচ্ছে পিটিশনার, সে আদালতের চোখে রিলিফ পেত, ঠিক মানে আমি মামলা করছি মানে আমি ভিকটিম, কোর্ট এটাই ভাবতো। কিন্তু সেকশন 23A যুক্ত হওয়ার পর যদি স্বামী স্ত্রীকে ডিভোর্সের মামলা করে, তবে স্ত্রী প্রমাণ করে সেই স্বামী আসলেই ক্রুয়েলটি করছে, তবে স্ত্রী কাউন্টার ক্লেম বা ডিভোর্স চেয়ে নিতে পারে। উদাহরণ, কেস 1-এ বলছে যে স্বামী ত্যাগ ডিজার্শন, স্বামী ত্যাগের কারণ দেখিয়ে ডিভোর্সের জন্য আবেদন করে, স্ত্রী প্রমাণ করে যে স্বামী নিজেই হিংস্রতা মানে ক্রুয়েলটি করেছেন, স্ত্রীও তার বিরুদ্ধে ডিভোর্সের জন্য কাউন্টার ক্লেম করতেই পারেন, ঠিক আছে। কেস 2-তে কি বলছে, স্ত্রী সাংসারিক অধিকার মানে রেস্টিটিউশনস অফ কনজুগাল রাইটস এর জন্য আবেদন করেন, স্বামী প্রমাণ করে যে স্ত্রী ব্যভিচার অ্যাডাল্টারি করছেন, স্বামীও এই কারণে ডিভোর্সের জন্য কাউন্টার ক্লেম করতে পারেন। মূল উদ্দেশ্য হচ্ছে আদালতে যেন কেবল পিটিশনারের দিকে না দেখে, বরং রেসপন্ডেন্টকেও যেন সমান সুযোগ দেয় নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেকশন 24, মেইনটেনেন্স, পেন্ডেন্ট, লিট and expenses of proceedings. Where in any proceedings under this act it appears to the court that either the wife or the husband, as the case may be, has no independent income sufficient for her or his support and the necessary expenses of the proceedings, it may on the applications of the wife or the husband order the respondent to pay to the petitioner the expenses of the proceedings and monthly during the proceedings such sum as having regard to the petitioner's own income and the income of the respondent it may seems to the court to be reasonable, provided that the applications for the payment of the expenses of the proceedings and such monthly sum during the proceedings shall as far as possible be disposed of within 60 days from the date of service of notice on the wife or husband as the case may be। তাহলে মূল বক্তব্য কি বলছে, এই ধারা অনুযায়ী যে কোনো মামলার চলাকালীন পেন্ডেন্ট লিট যদি স্বামী বা স্ত্রীর নিজস্ব স্বাধীন আয়ের অভাবে নিজের ভরণ পোষণ সাপোর্ট চালাতে না পারে এবং মামলার খরচ বহন করতে না পারে, তবে তিনি আদালতে আবেদন করতে পারেন। আদালত তখন রেসপন্ডেন্ট মানে অন্য পক্ষকে নির্দেশ দিতে পারে যে প্রসিডিংসের খরচ বহন করতে এক্সপেন্সেস অফ দ্য প্রসিডিংস এবং মামলার চলাকালীন মাসিক ভরণ পোষণ দিতে মান্থলি অ্যালাওয়েন্স, যেখানে আদালত দুজনের ইনকাম তুলনা করে যথোপযুক্ত অঙ্ক নির্ধারণ করবে, ঠিক মানে কোর্ট বিচার করবে যে কত টাকা দিতে হবে মান্থলি অ্যালাওয়েন্সের জন্য। এবার সময়সীমা প্রোভাইজো অনুযায়ী কি বলছে, খরচ ও মাসিক ভরণ পোষণ বাবদ যে আবেদন করা হবে সেটি সম্ভব হলে নোটিশ সার্ভিসে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করা আবশ্যক। এবার সহজ ভাষায় বলি, ধারা 24-এ কেবলমাত্র বলছে যে মামলা চলাকালীন ভরণ পোষণ ও খরচের জন্য যদি স্থায়ী ভরণ পোষণ মানে পার্মানেন্ট অ্যালিমানির এর জন্য আলাদা ধারা আছে সেকশন 25। এখানে লক্ষ্য হলো যে যাতে কোনো পক্ষ আর্থিক কষ্টের কারণে মামলার ন্যায্য লড়াই থেকে বঞ্চিত না হয়। উদাহরণ, স্ত্রী ডিভোর্সের মামলা করেছে কিন্তু তার কাছে কোনো স্বাধীন আয়
নেই, মানে সে নিজে কোনো ইনকাম করে না, সে আদালতে আবেদন করলে আদালত স্বামীকে আদেশ দিতে পারে প্রতি মাসে 10,000 এবং মামলার খরচ মেটাতে। স্বামী রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর মামলা করেছে কিন্তু বেকার। এবার আদালত স্ত্রীকে নির্দেশ দিতে পারে যে মামলার খরচ ও মাসিক ভরণ পোষণ দিতে যদি স্ত্রী পর্যাপ্ত আয় থাকে। ঠিক আছে, মানে এ কামাক কি ও কামাক, যদি কেউ বেকার থাকে একজন, তাহলে সে কোর্টকে আবেদন করবে, কোর্ট তখন তাকে বলবে যে তুমি দাও। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে যে মামলার ন্যায্যতা বজায় রাখা, যাতে আর্থিক অক্ষমতার কারণে কেউ বিচার থেকে বঞ্চিত না হয়। ব্যাস, আজকে এতটুকু।